একটা কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে ইনভেস্টিগেশন অফিসার একটা ওয়াকি টকি খুঁজে পায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই ওয়াকি টকির মাধ্যমে তিনি অতীতে আটকে থাকা আরেকজন পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করতে শুরু করেন। কিন্তু এই যোগাযোগটি ঘটে প্রতি রাত 11:11 আর অতীতে আটকে থাকা সেই অফিসারের সাথে শুধু 60 সেকেন্ডের জন্য কথা বলা যায়। এই 1 মিনিট সময়ের মধ্যে তারা অতীত এবং বর্তমানের অপরাধের মধ্যে যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করেন। কিন্তু অতীতের সাথে বর্তমানের কারো যোগাযোগ কিভাবে সম্ভব? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? এমনই একটি রহস্যময় এবং অদ্ভুত টাইম ট্রাভেলের গল্প নিয়ে নির্মিত সিরিজ গিয়ারা গিয়ারের এক্সপ্লেনেশন নিয়ে আজ হাজির হয়েছি। আসুন দেখে আসি দুই পুলিশ অফিসারের ইনভেস্টিগেশনে কি সত্য বেরিয়ে আসে। 25শে অক্টোবর 2001 তখন দুশেরা মেলা চলছিল। মেলা ভর্তি লোকজন, চারিদিকে আনন্দ হইহুল্লোড়। অথচ একটা বাচ্চা ছেলে বিমর্ষ মনে দাঁড়িয়ে সাংস্কৃতিক নাচ দেখছিল। তার অপর পাশে সমবয়সী একটি মেয়েও ছিল, হয়তোবা সে তার ক্লাসমেট। এই জন্যই সে ছেলেটিকে হাত নেড়ে দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু ছেলেটি মেয়েটিকে পাত্তা না দিয়ে বাবার কাছে কিছু টাকা নিয়ে রিং ছোড়া গেম খেলতে যায়। সে রিং ছুঁড়ে একটা গরিলা মাস্ক নিতে চাইছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। এই সময় হঠাৎ পেছন থেকে রিং ছুঁড়ে সেই মেয়েটি মাস্কটা পেয়ে যায় এবং সে ছেলেটিকে মাস্কটা দিতে চায়। কিন্তু ছেলেটি মাস্কটা না নিয়ে আবারও তার কাছ থেকে সরে যায়। এরপরে ছেলেটি একটা হাওয়াই মিঠাই কিনে মেয়েটি আবারও ছেলেটির কাছে যায় এবং হাওয়াই মিঠাইটা নিতে চায়। কিন্তু ছেলেটি হাওয়াই মিঠাইটা কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিরাপদ দূরত্বে সরে যায়। এই সময় কে একজন মেয়েটির কাছে যায় এবং তাকে একটা হাওয়াই মিঠাই কিনে দিয়ে সাথে করে নিয়ে চলে যায়। ছেলেটা তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এর ঠিক কিছুদিন পরেই মেয়েটার লাশ পাওয়া যায় একটা নদীতে কচুরিপানার ভেতরে। মেয়েটার মুখে তখন সেই গরিলা মাস্কটা পরানো ছিল। একজন মাঝি তাকে খুঁজে পায়। মেয়েটির নাম ছিল অদিতি তিওয়ারি। এরপরে কেটে যায় প্রায় 15 বছর। অদিতির কেসের সুরাহা তখনও হয়নি। দেশ জুড়ে তখন বিক্ষোভ চলছিল, কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছে গত 15 বছরের সমাধান না হওয়া কেসগুলোকে আগামী 3 দিনের ভেতরে ক্লোজ করে দেওয়া হবে। অর্থাৎ আনসলভড কেসগুলোকে আর রিওপেন করা হবে না। তাই বিচার না পাওয়া হাজারো মানুষের মাঝে অদিতির প্লেকার্ড নিয়ে তার মা সঞ্জনা তিওয়ারি দাঁড়িয়েছিল। ওনার হাত থেকে প্লেকার্ডটা পড়ে গেলে ইয়োগ আরিয়া নামের একজন ইন্সপেক্টর এসে সেটা তুলে দেয়। এই ইয়োগ আর কেউই না, বরং সেদিনের সেই ছোট ছেলেটা যে অদিতিকে শেষবার দেখেছিল। 15 বছর আগে ইয়োগ যখন অদিতির খুনের নিউজটা দেখেছিল সে শকড হয়ে গিয়েছিল। নিউজে বলা হয়েছিল অদিতিকে একজন মেডিকেল পড়ুয়া ছেলে হত্যা করেছে। কিন্তু শুধুমাত্র ইয়োগই জানতো অদিতিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া সেই মানুষটা আসলে একজন মহিলা ছিল। সে নিজের বাবা এবং পুলিশকে ছোটবেলায় অনেকবার সেটা বলার চেষ্টা করেছে, কিন্তু কেউই তার কথা আর পাত্তা দেয়নি। তাই এই 15 বছর পরে এসেও ইয়োগকে এখনো সেই অপরাধবোধ তাড়া করে বেড়ায়। যাই হোক, পরের দিনও পুলিশ হেডকোয়ার্টারের সামনে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে থাকা আন্দোলনরত মানুষেরা দাঁড়িয়েছিল। এই সময় ডিএসপি অফিসার ভামিকা রাওয়াত আসে এবং সোজা নিজের ডেস্কে চলে যায়। ভামিকা এসআই বালওয়ান্তকে গত 15 বছরে জমে থাকা সব কেসের ফাইল বের করতে বলে। এর ঠিক একটু পরেই সব ফাইল নিয়ে ইয়োগ সেখানে হাজির হয়। ইয়োগ আজই পুলিশের চাকরিতে জয়েন করেছে, অথচ প্রথম দিনেই তার ভামিকা এবং বালওয়ান্তের সাথে কথা কাটাকাটি হয়ে যায়। কারণ প্রথমত ইয়োগ আন্দোলনকারীদের সমর্থন করছিল, দ্বিতীয়ত এত বছরও কেস সমাধান না হওয়ায় সে পুলিশের কার্যপ্রক্রিয়ার প্রতি প্রশ্ন তুলছিল। কথা কাটাকাটি করে এক পর্যায়ে ইয়োগ ডেস্ক থেকে বেরিয়ে যায়। তার তখন 15 বছর আগের কথা মনে পড়ে। ইয়োগ একটা চিরকুটে অদিতিকে কোনো পুরুষ না বরং একজন মেয়ে খুন করেছে এটা লিখে রোজ থানায় যেত, কিন্তু কেউই তাকে পাত্তা দিত না। একদিন তার অদিতির খুনের ইনভেস্টিগেশন অফিসার সরিয়া আন্তওয়ালের সাথে ধাক্কা লাগে। সে সরিয়ার হাত থেকে পড়ে যাওয়া ওয়াকিটকিটা তাকে তুলে দেয় আর চিরকুটটা সেখানেই ফেলে দৌড় দেয়। সরিয়াও চিরকুটটা পড়ে, কিন্তু তেমন গুরুত্ব দেয় না। এরপর সরিয়া কনফারেন্স রুমে যায় এবং ইনভেস্টিগেশনে কি পেয়েছে সবাইকে জানায়। সে জানায় অদিতিকে কিডন্যাপের পরে 5 লাখ টাকা চেয়ে তার বাবা মাকে ফোন করা হয়, কিন্তু টাকা দেওয়ার পরেও কিডন্যাপার অদিতিকে ফিরিয়ে দেয়নি। আর যে নম্বর থেকে মুক্তিপণের টাকা চাওয়া হয়েছিল সেটা রাঘব নটিয়াল নামের একজন মেডিকেল স্টুডেন্টের মোবাইল নম্বর। তাই তারা তাকেই প্রাথমিকভাবে সন্দেহ করছিল। এই সময় একজন কনস্টেবল জানায় নদীতে অদিতির লাশ পাওয়া গেছে। তখন সবাই লাশের কাছে দ্রুত চলে যায়। সরিয়া কেস নিয়ে খুব অবসেসড হয়ে পড়ে। ডিএসপি ভামিকা তখন সরিয়ার থানাতেই এসআই ছিল। সেদিন তারও ট্রান্সফার হয়ে যায়। সরিয়া আর ভামিকা দুজনে ইমোশনালি কানেক্টেড ছিল, মানে দুজন দুজনকে পছন্দ করতো আর কি। ভামিকার সাথে সরিয়ার সেদিনই লাস্ট দেখা হয়। সেদিনের পর থেকে আজও ভামিকা সরিয়ার পথ চেয়ে বসে আছে, কিন্তু তার পরবর্তীতে কি হয়েছিল ভামিকা সেটা জানে না। যাই হোক, সরিয়া তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় অদিতিকে কিডন্যাপ রাঘব করেনি, কারণ রাঘবের বাবা অনেক বড় লোক ছিল। যেদিন রাঘবের নম্বর থেকে মুক্তিপণের টাকা চাওয়া হয় সেদিনও রাঘবের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ব্যালেন্স ছিল। তাহলে সে মাত্র 5 লাখ টাকার জন্য কেন কাউকে কিডন্যাপ করবে?
তাছাড়া রাঘবের নম্বর থেকে একজন ড্রাগ ডিলারের কাছেও ফোন গিয়েছিল, তাই সে ওই ড্রাগ ডিলারের ব্যাপারেও ইনভেস্টিগেশন করতে চায়। কিন্তু সরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে খারাপ ব্যবহার করে এবং দ্রুত রাঘবকে গ্রেপ্তার করে কেস ডিসমিস করে দিতে বলে। সরিয়া বিরক্ত হয়ে নিজের জিপে ফিরে আসে এবং ইয়োগের ফেলে যাওয়া সেই চিরকুটটা আবারও পড়ে। তারপরে সরিয়া সেই ড্রাগ ডিলারের সাথে দেখা করে এবং তাকে পেটানোর পরে জানতে পারে তার কাছ থেকে রাঘব না, বরং তার গার্লফ্রেন্ড ড্রাগ কিনত। তারা একবার পঞ্চচলি টেক্সটাইল মিলে দেখা করেছিল। এটা শুনে সরিয়া সেই টেক্সটাইল মিলে যায় এবং সেখানে অদিতির কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখে। আরেকটু খোঁজাখুঁজি করে সে রাঘব নটিয়ালের মৃতদেহ খুঁজে পায়। রাঘবের হাতে ইনজেকশনের সিরিঞ্জ ঢোকানো ছিল। দেখে মনে হচ্ছিল সে ড্রাগের ওভারডোজে মারা গেছে, কিন্তু সরিয়া বুঝতে পারে তাকে কেউ খুন করে এটাকে সুইসাইড কেস হিসেবে দেখানোর চেষ্টা করেছে। সরিয়া দ্রুত হেডকোয়ার্টারে ওয়াকিটকির মাধ্যমে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো সরিয়ার এই কল কানেক্ট হয় ঠিক 15 বছর পরে, অর্থাৎ 2016 সালে এসে। ইয়োগ অফিসে বসে অদিতির কেসের ফাইল ঘাটাঘাটি করছিল। তখন রাত 11:11 বাজছিল। হঠাৎ চারিদিকে অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি হয়, বাতাস বইতে শুরু করে আর স্টোর রুমের একটা ওয়াকিটকি বেজে ওঠে। ইয়োগ দ্রুত গিয়ে কলটা রিসিভ করে আর তার কথা হয় 2001 সালে এক্সিস্ট করা স্বয়ং সরিয়ার সাথে। সরিয়া ইয়োগকে টেক্সটাইল মিল আর রাঘবের খুনের ব্যাপারটা জানায়। ইয়োগ সব শুনে হতভম্বের মতো হয়ে যায়। তাকে কে ফোন করেছে, কিভাবে সে রাঘবকে খুঁজে পেয়েছে, এসবের কিছুই সে বুঝতে পারে না। এ সময় কেউ একজন সরিয়াকে পেছন থেকে অ্যাটাক করে আর তাদের লাইনটাও ডিসকানেক্ট হয়ে যায়। ইয়োগকে হ্যালো হ্যালো করতে দেখে এসআই এসে তাকে বলে, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? এই ওয়াকিটকিটা দীর্ঘ বছর ধরে পড়ে আছে, তাছাড়া এটার ভেতরে ব্যাটারিও নেই। ব্যাটারি ছাড়া একটা ডিভাইস কিভাবে চলবে? এসব শুনে ইয়োগের মাথা আরো আওলাঝালা হয়ে যায়। সে ওয়াকিটকিটা নিয়েই অফিস থেকে বেরিয়ে যায়। তারপর ইয়োগ সেই রাতেই সরিয়ার বলা সেই পরিত্যক্ত টেক্সটাইল মিলে যায় এবং সত্যি সত্যি একটা কঙ্কাল খুঁজে পায়। সকালে ইয়োগ ভামিকাকে ফোন দেয় এবং ফরেন্সিক টিম সহ টেক্সটাইল মিলে ডাকে। ইয়োগ ভামিকাকে রিকোয়েস্ট করে কঙ্কালটার সাথে 15 বছর আগের রাঘব নটিয়ালের ডিএনএ টেস্ট করার জন্য। এভাবেই স্যাম্পল কালেকশন, মিডিয়া কন্ট্রোলের মধ্যে সারাদিন কেটে যায়। রাতে ইয়োগ নিজের বাড়িতে অদিতির কেসটা নিয়ে ভাবছিল। রাত 11:10 বাজতেই ঘরের বাল্বগুলো আপ ডাউন করতে শুরু করে। ইয়োগের পোষা বেড়ালটার ভয়ে লোম খাড়া হয়ে যায়। চারিদিকে কেমন অদ্ভুত পরিবেশ তৈরি হয়। এরপরে ঘড়িতে 11:11 বাজতেই আবারও ওয়াকিটকিতে সিগন্যাল চলে আসে। ইয়োগ দ্রুত ব্যাগ থেকে ওয়াকিটকিটা বের করে সরিয়ার সাথে কথা বলার চেষ্টা করে। সরিয়াকে কেউ একজন মারাত্মকভাবে জখম করেছিল, তার পেটে সম্ভবত গুলি করা হয়েছে। সরিয়া ইয়োগকে বলে, এটাই আমার শেষ ট্রান্সমিশন, কিন্তু আমাদের যোগাযোগ থামবে না। পরের বার আমি 1990 সাল থেকে যোগাযোগ করব, তখন তুমি আমাকে আমাদের বর্তমানের যোগাযোগের ব্যাপারে মনে করিয়ে দিবে। ইয়োগ সরিয়ার কথার মিনিং বুঝতে পারে না, তাই তাকে বারবার এই যোগাযোগ রহস্যের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ততক্ষণে সরিয়া মারা যায় আর 11:12 বাজতেই সিগন্যালটাও কেটে যায়। পরের দিন রেকর্ডসে গিয়ে ইয়োগ সরিয়া আন্তওয়ালের ব্যাপারে খোঁজ নেয়। সে আন্তওয়াল পদবি আছে এমন সব ইন্সপেক্টরদের ডিটেলস নিয়ে তাদের মধ্যে থেকে আসল আন্তওয়ালকে খোঁজার চেষ্টা করে। অন্যদিকে ফরেন্সিক ল্যাব থেকে ভামিকা জানতে পারে কঙ্কালটা রাঘবেরই ছিল আর তাকে প্রথমে কেউ পেছন থেকে ঘাড়ে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে, তারপর তাকে ড্রাগের ওভারডোজ দিয়ে হত্যা করা হয়। কথাটা জেনে ভামিকা পুরো শকড হয়ে যায়। সে সোজা ইয়োগের কাছে এসে তার কলার চেপে ধরে এবং জিজ্ঞেস করে সে কিভাবে জানলো রাঘব নটিয়ালের ডেড বডি ওই টেক্সটাইল মিলে পাওয়া যাবে। ইয়োগ আসল ব্যাপারটা গোপন রেখে বলে, অদিতির শরীরে এক ধরনের কেমিক্যাল পাওয়া গিয়েছিল যা টেক্সটাইল মিলে ইউজ করা হয়, আর আশেপাশে ওই একটা মিলই ছিল যেটা ঘটনার 3 বছর আগে থেকে বন্ধ ছিল। এই জন্য অদিতিকে কিডন্যাপ করে লুকিয়ে রাখার জন্য ওটার চেয়ে বেটার কোনো জায়গা আর ছিল না, তাই ইয়োগ লাক বাই চান্স সেখানে গিয়ে পৌঁছেছিল। ইয়োগ এটাও বলে অদিতির খুনি একজন মহিলা, সে এই ব্যাপারে নিশ্চিত, কারণ অদিতির কিডন্যাপের দিনে সেও মেলাতে উপস্থিত ছিল। সব শুনে ভামিকা আর তাকে কিছু না বলে রিপোর্টগুলো দিয়ে চলে যায়। এদিকে এসপি রাঘবের ব্যাপারটা আইজিকে জানালে আইজি বলে কেস ক্লোজ হবার আর 27 ঘন্টা বাকি আছে, তাই তারা যেন দ্রুত মিডিয়াকে জানিয়ে দেয় অদিতির খুনির ট্রেস পাওয়া গেছে। তারা ফরেন্সিক রিপোর্ট দেখা সত্ত্বেও পুরো দায়টা রাঘবের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আইজি সোজা আন্দোলনরত মানুষের ভেতরে যায় এবং অদিতির মাকে কেসের ফাইল তুলে দিয়ে মিডিয়ার সামনে বলে অদিতিকে রাঘব নটিয়াল কিডন্যাপের পরে খুন করে এবং পরবর্তীতে সে নিজেও সুইসাইড করে। টিভিতে এটা দেখে ইয়োগার নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই আইজি ফিরে আসার পরে সে আবারও মিডিয়ার সামনে গিয়ে বলে অদিতিকে রাঘব মারেনি, বরং রাঘবের গার্লফ্রেন্ড মেরেছে। আমার কাছে সব প্রমাণ আছে, আমি জানি কে অদিতিকে মেরেছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। ইয়োগ কথা শেষ করার আগেই ভামিকা ফোর্স নিয়ে ইয়োগকে মিডিয়ার সামনে থেকে সরিয়ে নিয়ে আসে। আইজি টিভিতে ইয়োগকে ইন্টারভিউ দিতে দেখে রেগে আগুন হয়ে যায়। সে এসপিকে পাঠায় ব্যাপারটা হ্যান্ডেল করতে।
এসপি এসে ইয়োগকে ধরলে ভামিকা সব দোষ নিজের উপরে নিয়ে নেয়। ভামিকা এবং ইয়োগ প্রমাণ সহ বলে রাঘবের গার্লফ্রেন্ড ড্রাগ এডিক্টেড ছিল আর সে সরকারি হাসপাতালের নার্স ছিল, কারণ রাঘবকে অজ্ঞান করতে যে ইনজেকশন ইউজ করা হয়েছিল সেটা সরকারি হাসপাতালে ইউজ করা হয়। তারা খোঁজ নিয়ে দেখেছে 2001 সালে হাসপাতালে মাত্র 2 জন ডাক্তার ছিল। তাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে তারা এই কাজ করেনি, তাই তারা শিওরলি বলতে পারে এটা কোনো নার্সের কাজ। আর ইয়োগ যেহেতু ওপেনে তাকে থ্রেট দিয়েছে, তাই সে নিশ্চয়ই ঘাবড়ে যাবে এবং আতঙ্কিত হয়ে কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলবে। তখনই তারা তাকে ধরে ফেলবে। তাদের কথার সত্যতা একটু পরেই পাওয়া যায়। প্রীতি নামের একজন নার্স নিউজটা দেখার পরে অদ্ভুত আচরণ শুরু করে আর সে ওই রাতেই ব্যাগপত্র গুছিয়ে পালিয়ে যায়। তার এই আচরণ দেখে তার এক কলিগ হেডকোয়ার্টারে ফোন দিয়ে প্রীতির ব্যাপারে জানিয়ে দেয়। পুলিশ হাসপাতালে গিয়ে প্রীতির লকার চেক করে একটা ফাইল পায়, যেটাতে অদিতির কেসের সব পেপারস কাটিং জমানো ছিল। এতে পুলিশ বুঝে যায় কৃতি অদিতির আসল খুনি। সেই রাতেই কৃতির লোকেশন ট্র্যাক করে পুলিশ তাকে ধরে ফেলে। এরপরে হেডকোয়ার্টারে নিয়ে ভামিকা তাকে জিজ্ঞাসাবাদ করছিল। তখন হঠাৎ ইয়োগের মনে পড়ে অদিতিকে যে কিডন্যাপ করেছিল তার এক পা অন্য পায়ের চেয়ে ছোট ছিল। সে খুঁড়িয়ে হাঁটতো। কতটা মনে পড়তেই সে কৃতিকে হাঁটতে বলে এবং তার পা জুতা চেক করে। এতে সে বুঝতে পারে কৃতি না, বরং অন্য কেউ অদিতির খুনি। ভামিকা কৃতিকে লকারের ফটো দেখে জিজ্ঞেস করে এটা তার লকার কিনা। কৃতি বলে এটা ঋতুর লকার। কথাটা শুনে সবাই বুঝে যায় যে মেয়েটি ফোন করে কৃতির নামে রিপোর্ট দিয়েছিল সেই মেয়েটি অদিতির আসল খুনি। সবার ধারণা ছিল ঋতু পালিয়ে যাবে, কিন্তু ইয়োগ জানায় ডাবল মার্ডার করার পরেও যখন সে পালায়নি তাহলে সে আর পালাবে না, বরং পুলিশকে কনফিউজ করে দিয়ে সে অনেক আনন্দ পাচ্ছে। তাই পুলিশ কি করছে জানার জন্য সে ওভার কনফিডেন্ট হয়ে হেডকোয়ার্টারের সামনে নিশ্চয়ই আসবে। তারা কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভিতে ঋতুকে আন্দোলনরত লোকদের মধ্যে দেখতে পায়। ইয়োগ ছুটে বেরিয়ে যায় তাকে ধরতে, কিন্তু মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে। এই সুযোগে তাচ্ছিলের হাসি দিয়ে ঋতু পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার গাড়ির সামনে ভামিকা চলে আসে আর তাকে ধরে ফেলে। ঋতুকে ইন্টারোগেশন রুমে নিয়ে আসার পরে রাত 12টা বাজতে আর অল্প কিছু সময় বাকি ছিল। ঋতু জানতো রাত 12টা বাজলেই নতুন আইন পাশ হয়ে যাবে এবং 15 বছরের সব কেস ডিসমিস হয়ে যাবে। তাই সে ইচ্ছে করে ইন্টারোগেশনের টাইম নষ্ট করছিল। ভামিকা জানায় ফরেন্সিক টিম রাঘবের চশমা থেকে ঋতুর ব্লাড স্যাম্পল পেয়েছে, কিন্তু ঋতু সব কথা হেসে উড়িয়ে দেয়, কারণ সে জানতো ডিএনএ রিপোর্ট আসতে এখনো অনেক দেরি আছে। তাই সে নিজের দোষ স্বীকার করে না। এরই মধ্যে রাত 12টা বেজে যাওয়ায় বাধ্য হয়ে তারা ঋতুকে ছেড়ে দেয়। ঋতু চলে যাচ্ছিল, এমন সময় একজন ফরেন্সিক এক্সপার্ট রাঘবের শার্টের পকেটে পাওয়া একটা টুল রিসিট পরিষ্কার করে দেখে সেটা রাত 12টা 5-এ কাটা হয়েছিল, অর্থাৎ রাত 12টার পরেও রাঘব বেঁচে ছিল। তার মানে রাঘবের মৃত্যুর তারিখ আজকে। সুতরাং অদিতির কেসে ঋতুকে গ্রেপ্তার করতে না পারলেও রাঘবের কেসের 15 বছর হতে এখনো একদিন বাকি। তাই তারা রাঘবকে হত্যার কেসে ঋতুকে গ্রেপ্তার করে নেয়। যদিও পরের দিন সরকার কোর্টের রায়ে 15 বছরের সব কেস ডিসমিস করে দেওয়ার নতুন আইনটা বাতিল করে দেয়। আর এর মধ্য দিয়েই দীর্ঘ 15 বছর একদিন পরে অদিতির খুনি ধরা পড়ায় তার মা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই অদিতির স্মরণে তার মেমোরিয়ালে মোমবাতি প্রজ্বলন করে। শুধু ইয়োগ একটা হাওয়াই মিঠাই এনে অদিতির মেমোরিয়ালে রাখে, কারণ সেদিন যদি সে অদিতিকে হাওয়াই মিঠাইটা দিত তাহলে হয়তো সে আজও বেঁচে থাকতো। যাই হোক, এদিকে কেস সলভ করার পরে ভামিকা একটা ঘড়ি রিপেয়ার শপে যায়। এই শপটা সরিয়ারের বাবার। ভামিকার কাছে সরিয়ারের একটা ঘড়ি রয়ে গেছে। ঘড়িটা সে গত 15 বছর ধরে আগলে রেখেছে। সরিয়ারের সেই ঘড়িটা রিপেয়ার করতেই ভামিকা এখানে এসেছে। ঘড়ি রিপেয়ারের পরে সরিয়ারের বাবার সাথে ভামিকার টুকটাক কথা হয়। সরিয়ারের বাবা বলেন গাধাটা ডিউটিতে বের হওয়ার সময় বলতো, বাবা তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমার ফিরতে লেট হবে। সে এতই লেট করে ফেললো যে 15টা বছর ধরে অপেক্ষা করে আছি। অথচ তারা আর কিভাবে জানবে সরিয়া সেই 15 বছর আগেই মারা গিয়েছে। যাই হোক, অন্যদিকে নতুন আইন বাতিল হওয়ায় আইজির মাথা নষ্ট হয়ে যায়। সে এসপির ওপরে চিল্লাতে শুরু করে, কারণ অদিতির কেসটা সলভ করার কারণেই এই আইনটা বাতিল হয়েছে। শুধু তাই না, সরকার নির্দেশ দিয়েছে একটা কোল্ড কেস ইউনিট খুলে পুরনো যত কেস আছে সব সলভ করা লাগবে। আইজি এসপিকে বলে 25 বছরের পুরনো এমন কোনো কেস খুঁজে বের করতে যেটা কখনই সলভ করা সম্ভব না, যাতে সেটা ব্যর্থতা দিয়ে আইনটা আবারও প্রণয়ন করা যায়। আইজির কথা মতো এসপি একটা কোল্ড কেস ইউনিট বানায়, যার ইনচার্জ থাকে ভামিকা। সহযোগী হিসেবে থাকে ইয়োগ, এসআই বালওয়ান্ত এবং একজন ফরেন্সিক এক্সপার্ট। এসপি তাদের প্রথম কেস হিসেবে দেয় টাই অ্যান্ড ডাই নামের একটা সিরিয়াল কিলিং এর কেস। 1990 সালে এই কেসটা শুরু হয়। কিলার 3 বছরে 10 জন মেয়েকে হত্যা করে। তার হত্যা করার প্যাটার্ন ছিল প্রথমে ভিকটিমকে কেমিক্যাল দিয়ে অজ্ঞান করা, তারপরে লাল কাপড় দিয়ে হাত পা বাঁধা, তারপরে পলিথিন জড়িয়ে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা, মেকআপ এলোমেলো করে দেওয়া,
অন্তত 1000 জনেরও বেশি পুলিশ এই কেসে ইনভেস্টিগেশন করেছে, কিন্তু সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত কেউ পায়নি। 26 বছর ধরে কেসটা আনসলভ হয়ে আছে। এসপি জেনে বুঝে তাদের এই কেসটা দিয়ে চলে যায়, যাতে তারাও অন্যদের মতো ব্যর্থ হয়। যাই হোক, রাতে বাড়ি ফিরে ইয়োগ টাই অ্যান্ড ডাই কেসটা নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করছিল। অপরদিকে একই সময়ে 1990 সালে সরিয়া এই কেসেরই একজন ভিকটিমের লাশ জঙ্গলে খুঁজে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পরে রাত 11:11 বেজে যায়, আর তখনই 1990 সালের সরিয়ার ওয়াকিটকির সাথে ইয়োগের 2016 সালের ওয়াকিটকির কানেক্ট হয়ে যায়। ইয়োগ সরিয়াকে বলে, গত 16 দিন ধরে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি কোথায়? সরিয়া বলে সে ফোর্স নিয়ে রাজনী নেগি নামের একটা ভিকটিমকে খুঁজতে বেরিয়েছে। ভিকটিমের নাম শুনে ইয়োগ বুঝতে পারে রাজনী নেগি কিলারের 7ম শিকার ছিল। সে সরিয়াকে জানিয়ে দেয় ভিকটিমের লাশ পুরনো ব্রিজের নিচে পাওয়া যাবে। যেহেতু ভবিষ্যতে বসে ইয়োগ এই কেসের সব ভিকটিমের ব্যাপারেই জানতো, ইয়োগ 8ম ভিকটিমের ডিটেলস বলতে যাবে, কিন্তু তার আগেই 60 সেকেন্ড হয়ে যায়, তাই তাদের কানেকশন কেটে যায়। এর ঠিক একটু পরে সত্যি রাজনী নেগির লাশ পুরনো ব্রিজের নিচে পাওয়া যায়। সরিয়া একটু আগে আসা ফোনটার কথা ভেবে হতভম্ব হয়ে যায়, কারণ এখন তো সে আরও 11 বছর পেছনে চলে গিয়েছে, তাই 2001 সালের কথা আর তার মনে নেই। যাই হোক, বর্তমান সময়ে এই কেসের সব ডিটেলস ইয়োগ অ্যানালাইসিস করে ভামিকাকে শোনায়। ইয়োগ জানায় সব ভিকটিমই নারী, আর তাদের বয়স 35-এর ভেতরে। ভিকটিমদের হাত পা খুনি লাল কাপড়ে বেঁধে রাখত, যার অর্থ একটাই, খুনি মেয়েদের স্বাধীনতা পছন্দ করত না। সে মেয়েদের উপরে নিয়ন্ত্রণ রাখতে চাইত। আর খুনের পরে যেভাবে মেকআপ নষ্ট করে গলা টেপা হয়েছে, তাতে বোঝা যায় খুনি কোনো গার্লফ্রেন্ড বা কাছের কেউ তার সাথে প্রতারণা করেছিল। সেই রাগ আর ক্ষোভেই সে এরকমটা করে, যাতে মেয়েদের সুন্দর না দেখায়। ইয়োগের পয়েন্টগুলো ভামিকার ভালো লাগে। রাতে ইয়োগ কেসের ভিকটিমদের ফাইলটা দেখছিল। সে 8ম ভিকটিমের ডিটেলস দেখতে থাকে। 8ম ভিকটিমকে আজকের দিনই হত্যা করা হয়েছিল। সেদিন ছিল 9 নভেম্বর 1990। রাতে একটি মেয়ে হারবালা রেলওয়ে স্টেশনে নেমে হাঁটা ধরে। এই সময় খুনি তাকে ফলো করতে শুরু করে। ঠিক ওই সময়ে সরিয়াও হারবালা স্টেশনে পৌঁছায়, কারণ গতকাল লাইন ডিসকানেক্ট হওয়ার আগে ইয়োগের কাছ থেকে সে হারবালা স্টেশনের নাম শুনতে পেয়েছিল। তাই 8ম ভিকটিমকে বাঁচাতে লাক বাই চান্স সে এখানে চলে এসেছে। আর একটু পরেই সে ভিকটিমকে পড়ে থাকতে দেখে। সে ভিকটিমের ঘাড়ে হাত দিয়ে পালস চেক করে দেখে সে তখনও বেঁচে আছে। আর এর মধ্য দিয়ে ইয়োগ এক অদ্ভুত এবং অসম্ভব ঘটনার সাক্ষী হয়, কারণ অতীতের ঘটনা বদলে যাওয়ায়, অর্থাৎ ভিকটিম বেঁচে যাওয়ায় তার প্রভাব ভবিষ্যতে এসেও পড়ে। মানে ভিকটিমের ডিটেলস অটোমেটিক চেঞ্জ হয়ে যায় এবং ডিটেলসে মার্ডার থেকে অ্যাটেম্পট টু মার্ডার লেখা উঠে যায়। এসব দেখে ইয়োগের মাথা একদম আওলা ঝাওলা হয়ে যায়। তার মনে হচ্ছিল সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবে তো তারা অতীত দিয়ে ভবিষ্যৎকেই বদলে দিয়েছে। ইয়োগ সকালে ভামিকাকে ফোন করে জানায় এই কেসের 8ম ভিকটিম সারস পান্ডে জীবিত আছে। এটা শুনে ভামিকা বিরক্ত হয়ে যায়, কারণ সে তো তখন সারস পান্ডের মেয়ের সামনে বসেছিল। সেই ঘটনার সময় সারস পান্ডে প্রেগনেন্ট ছিল। ঘটনা থেকে বেঁচে ফেরার কয়েক মাস পরে সে একটা মেয়ের জন্ম দেয়। এর কয়েক বছর পরে ডিপ্রেশন আর ক্যান্সারে সারস পান্ডে মারা যায়। এত সব ডিটেলস শুনে তো ইয়োগেরও মাথা ঘুরে যায়। সে দ্রুত পুরনো খবরের কাগজের দোকানে যায় এবং 1990 সালের নভেম্বরের পত্রিকা খুঁজে বের করে। পত্রিকা দেখে সে হতভম্ব হয়ে যায়, কারণ পত্রিকার নিউজ পর্যন্ত বদলে গিয়েছিল। পত্রিকাতেও সারস পান্ডেকে উদ্ধার করার নিউজ ছাপা হয়েছিল। সারস পান্ডের সাথে সরিয়ারেরও ফটো ছিল এবং ক্রেডিট ছাপা হয়, কারণ সেই তো সারসকে উদ্ধার করেছিল। এটা দেখে ইয়োগের মাথায় চমৎকার একটা প্ল্যান আসে। সে বুঝে যায় অতীতের পরিবর্তন দিয়ে যেহেতু ভবিষ্যৎ বদলে যাচ্ছে, তাই সে পরবর্তী 2জন ভিকটিমকে বাঁচাতে পারবে। সে আবারও সরিয়াকে পরের ভিকটিমদের ডিটেলস দেওয়ার সিদ্ধান্ত দেয়। এরপরে রাত 11:11 বাজতেই আবারও ইয়োগের ওয়াকিটকি সরিয়ার সাথে কানেক্ট হয়ে যায়। সরিয়া খুশির সাথে ইয়োগকে জানায় তার ইনফরমেশন সঠিক ছিল, সে খুনিকেও গ্রেপ্তার করেছে। সারসকে বাঁচানোর সময় খুনি তাকে পেছন থেকে অ্যাটাক করে। এই সময় সে খুনিকে ডিফেন্ড করে এবং তাকে তাড়া করে অবশেষে ধরে লকআপে ঢুকিয়ে দিয়েছে। অফিসার ইনচার্জ তাকে এখন উত্তম মধ্যম দিচ্ছে। এটা শুনে ইয়োগ সরিয়াকে বলে সে ভুল মানুষকে অ্যারেস্ট করেছে, এই কেসের খুনি কখনো ধরাই পড়েনি। সরিয়া ইয়োগের কথা এবার বিশ্বাস করে না। তখন ইয়োগ জানায় সরিয়া এখন 1990 সালে অবস্থান করছে, আর ইয়োগ অবস্থান করছে 2016 সালে। কোনো এক অলৌকিক কারণে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়েছে। এসব কথা শুনে সরিয়ারের মাথাও এবার আওলা ঝলা হয়ে যায়। ইয়োগ জানায় 9ম ভিকটিমকে দিলবার মার্কেটে হত্যা করা হয়। কথাটা শেষ করতেই কানেকশন কেটে যায়। ইয়োগের কথাগুলো অবিশ্বাস্য শোনালেও সরিয়া তার কথা বিশ্বাস করে নেয়। সে দৌড়ে আবার থানায় ঢোকে, কিন্তু ততক্ষণে তার অ্যারেস্ট করে আনা নির্দোষ ছেলেটা পুলিশের মারের চোটে মরে গিয়েছিল। অন্যদিকে ঠিক একই সময়ে খুনিও 9ম ভিকটিমকে দিলবার মার্কেটে মেরে ফেলে।
পুলিশের কাছে তখনই ইনফরমেশন চলে আসে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সরিয়াকে ভুল সাসপেক্টকে গ্রেপ্তার করার অপরাধে সাসপেন্ড করে দেয়। এদিকে 2016 সালে বসে ইয়োগ দেখে তারা একজন ভিকটিম অর্থাৎ সারসকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু তাকে বাঁচানোর প্রভাবে অন্য একজন নির্দোষ মানুষকে মরে যেতে হলো। অর্থাৎ মৃত ভিকটিমের সংখ্যা কিন্তু 10 জনই রয়ে গেল। শুধু তাই না, শেষ দুজন ভিকটিমের মৃত্যুর সময়ও বর্তমানকালে চেঞ্জ হয়ে যায়। এটা দেখে ইয়োগ বুঝতে পারে অতীতের সাথে ভবিষ্যতে যোগসূত্র কোনো একটা থিওরি মেনে হচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা সে তখনই ক্র্যাক করতে পারে না। অন্যদিকে 1990 সালে সরিয়া সাসপেন্ড হওয়ার পরে রাগের মাথায় ইন্সপেক্টর ইয়োগ আরিয়াকে খুঁজতে বের হয়। সে ভেবেছিল তাকে ফলস কল করে ফাঁসানো হয়েছে, কিন্তু 1990 সালে তো ইয়োগ আরিয়ার কোনো অস্তিত্বই ছিল না, তাই সে আসল ইয়োগ আরিয়াকে পাবেই বা কোথায়। সরিয়া রাগের মাথায় আসল ইয়োগের জায়গায় আইপিএস অফিসার ইয়োগ আরিয়াকে মারতে শুরু করে, ফলে সে আরও বেশি বিপদে পড়ে যায়। সে পুলিশ হয়েও পুলিশের হাত থেকে বাঁচতে পালাতে শুরু করে। সরিয়া পালিয়ে সেখানে আসে যেখান থেকে সে গতরাতে খুনিকে তাড়া করেছিল। সে পুরোটা পথ অ্যানালাইসিস করতে করতে যায় এবং তার মনে পড়ে খুনি ভেবে গতরাতে সাসপেক্টে ধরার সময়ে হয়তো আসল খুনি বাসে উঠে পালিয়ে গিয়েছিল, আর বাস থেকে নামার পরেই খুনি পরের ভিকটিমকে খুন করে। সরিয়া মাসুরি বাস স্ট্যান্ডে গিয়ে গতরাতের বাস ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে গতরাত 9:30 সময়ে তার বাসে কে উঠেছিল। বাস ড্রাইভার কিছু না জানার ভান ধরে। তখন সরিয়া তাকে চাপাচাপি করতে থাকে, কিন্তু এই সময়ে পুলিশ চলে আসে আর সরিয়াকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। সরিয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায় ইয়োগ আরিয়া নামের কেউ তাকে ওয়াকিটকিতে আগেই মার্ডারের ব্যাপারে ইনফরমেশন দিয়ে দেয়। এটা শুনে তারা সরিয়াকে আরও বেশি সন্দেহ করে এবং এই মার্ডার কেসের সাসপেক্ট হিসেবে সেলে ঢুকিয়ে দেয়। এদিকে 2016 সালে একই সময়ে ভামিকা টিম মেম্বারদের নিয়ে সব ভিকটিমদের মার্ডার স্পটের অ্যানালাইসিস করছিল। তারা একটা কমন ফ্যাক্ট পায়, সেটা হলো মার্ডার হওয়ার আগে সব ভিকটিম বাসে চড়েছিল, আর এই বাসের রুট ছিল মাসুরি টু দেরাদুন বাস স্ট্যান্ড পর্যন্ত। আর এই রুটে কলকি 543 নামে একটা কমন বাস চলাচল করত, যেই বাসটা এখনও এই রুটে চলাচল করে। তারা মাসুরি বাস স্ট্যান্ডে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য বেরিয়ে পড়ে। তারাও ঠিক 26 বছর পরে আবারও সেম কেসে মাসুরি বাস স্ট্যান্ডে জিজ্ঞাসাবাদ করতে এসেছে। পুরনো রেকর্ডস থেকে তারা জানতে পারে 1990 সালে ব্রহ্মদত্ত চান্ডুলা নামের একজন ড্রাইভার বাসটা চালাতো, কিন্তু সে 1990 সালে কোনো কারণে বাস চালানো ছেড়ে দেয়। এতে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তারা ব্রহ্মদত্তের অ্যাড্রেস খোঁজে, কিন্তু রেজিস্টারে তার অ্যাড্রেস ছিল না, আর রেকর্ডস রুমের এমপ্লয়িও নতুন ছিল। তাই সে দিলশান নামের একজন পুরনো মহিলা এমপ্লয়ির নাম আর অ্যাড্রেস দেয়, যে ওই সময়ে এখানে ব্রহ্মদত্তের সাথে কাজ করত। ভামিকার ইয়োগ দিলশানের বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে তারা আসার আগেই মহিলাকে খুন করা হয়েছে, আর ঠিক সেই 26 বছর আগের পুরনো প্যাটার্নেই তাকে খুনটা করা হয়েছে। সেইমভাবে হাত পা লাল কাপড়ে বাঁধা, গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা। পুলিশ এই ঘটনায় একেবারে দিশেহারা হয়ে পড়ে। ইয়োগ সিদ্ধান্ত নেয় সে রাতে আবারও সরিয়ার সাথে যোগাযোগ করবে এবং 1990 সালের নেক্সট ভিকটিমকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে, সেই সাথে খুনিকেও ধরবে। রাত 11টা পার হতেই ইয়োগ ওয়াকিটকি নিয়ে রেডি হয়ে যায়। সরিয়া তো তখন জেলে বন্দি ছিল, তার ওয়াকিটকিটা রাখা ছিল সামনের টেবিলের উপরে। রাত 11টা 11 বাজতেই দুজনের ওয়াকিটকি কানেক্ট হয়ে যায়। ইয়োগ দ্রুত সরিয়াকে জানিয়ে দেয় খুনির পরবর্তী ভিকটিমের নাম পালক, তাকে আজ রাত 10টার সময় খুন করা হবে। সরিয়া যেন দ্রুত মাসুরিতে গিয়ে তাকে বাঁচায়। ভিকটিমের নাম শুনে সরিয়া অস্থির হয়ে পড়ে, কারণ এই মেয়েটা তার প্রেমিকা ছিল। আজকে সরিয়ারের প্রেমিকার জন্মদিন ছিল। সে আজ তার সাথে দেখা করে জন্মদিনে উইশ এবং গিফট হিসেবে একটা হেয়ার ক্লিপও দিয়েছে। আজ তাদের নাইট শোয়ে মুভি দেখার কথা ছিল, কিন্তু সে একটু পরেই মরতে চলেছে। এটা সরিয়া মানতেই পারছিল না। সরিয়া সেল থেকে বের হওয়ার জন্য একটা ড্রামা করে, সে মরার মতো করে শুয়ে থাকে। এটা দেখে অফিসার আর কনস্টেবল সেল খুলে ভেতরে ঢুকতেই সরিয়া তাদের মেরে বেরিয়ে আসে এবং পালককে বাঁচাতে ছুটতে শুরু করে। অন্যদিকে ইয়োগ পালকের ফটো হাতে নিয়ে অপেক্ষায় ছিল, অতীত বদলাবে এই আশাতে। কিন্তু সরিয়ারের পালকের কাছে পৌঁছাতে দেরি হয়ে যায়। ততক্ষণে খুনি তাকেও মেরে ফেলে চলে যায়। সরিয়া প্রেমিকাকে ধরে বেশিক্ষণ কাঁদতেও পারে না, কারণ পুলিশ চলে আসায় সরিয়া সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দিলশানের পোস্টমর্টেম থেকে জানা যায় 26 বছর আগের খুনগুলো আর দিলশানের খুন দেখতে একই রকম হলেও এই খুনটা আগের খুনি করেনি, বরং দিলশানকে খুনের পরে দেখানোর চেষ্টা করা হয়েছে যে তাকেও একইভাবে খুন করা হয়েছে। তাছাড়া আগের ভিকটিমদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে, কিন্তু দিলশানকে শুধুমাত্র শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাই ভামিকা এবং তার টিম নিশ্চিত হয়ে যায় দুটো কেসের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র রয়েছে। তারা সাসপেক্ট হিসেবে ড্রাইভার ব্রহ্মদত্তকে প্রধান সন্দেহের তালিকায় রাখে। ইয়োগ মাসুরি বাস স্ট্যান্ডে আবারও জিজ্ঞাসাবাদের জন্য যায়। ভামিকা ক্রিমিনাল রেকর্ড চেক করতে লাগে, আর এসআই বালোয়ান্ত দিলশানের মৃত্যুর দিনের সিসিটিভি ফুটেজ চেক করতে বসে যায়। ইয়োগ বাস স্ট্যান্ডে গিয়ে একজন ছেলের দেখা পায়,
যে জানায় গত সপ্তাহে সে ব্রহ্মাদত্ত আর দিলশানের মধ্যে ঝগড়া হতে দেখেছিল। দিলশান ব্রহ্মাদত্তকে হুমকি দিয়েছিল সে কোনো একটা ব্যাপারে পুলিশকে জানিয়ে দেবে। ইয়োগ ছেলেটার কাছে একটা হার্ডওয়্যার দোকানের অ্যাড্রেস পেয়ে সেখানে গিয়ে যোগাযোগ করে। চাকরি ছাড়ার পরে এই দোকানে ব্রহ্মাদত্ত কাজ করত, কিন্তু এক সপ্তাহ থেকে সে গায়েব। এদিকে ক্রিমিনাল রেকর্ড চেক করে একটা অ্যাক্সিডেন্টের কেসে ব্রহ্মাদত্তের নাম এবং ছবি সহ ডিটেলস পাওয়া যায়। ভামিকা সেটার ফটো তুলে বালওয়ান্তকে পাঠিয়ে দেয়। বালওয়ান্ত সিসিটিভি ফুটেজও দিলশানের খুনের দিনে তার বাড়ির সামনে ব্রহ্মাদত্তকে দেখতে পায়। এতে তারা নিশ্চিত হয়ে যায় ব্রহ্মাদত্তই দিলশানের আসল খুনি। ভামিকা ব্রহ্মাদত্তের বাড়িতে যায় এবং সেখান থেকে জানতে পারে ব্রহ্মাদত্ত এখন হাসপাতালে আছে। ভামিকা বালওয়ান্তকে ফোনে হাসপাতালে আসতে বলে। বালওয়ান্ত ইয়োগকে ফোন দিয়ে জানিয়ে দেয় ব্রহ্মাদত্তই আসল খুনি। ব্রহ্মাদত্তকে গ্রেফতার করতে তারা হাসপাতালে যাচ্ছে। এটা শুনে ইয়োগ তাদের বোঝানোর চেষ্টা করে আসল খুনি ব্রহ্মাদত্ত না, বরং অন্য কেউ। কিন্তু বালওয়ান্ত তার কথার গুরুত্ব দেয় না। তাই ইয়োগ বাইক নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তাতেই রাত 11:10 বেজে যায়। আবার বরাবরের মতোই আশেপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে। ফ্ল্যাশলাইটগুলো কাঁপতে শুরু করে। তাই ইয়োগ বাইক থেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। এই সময় 11:11 বাজতেই ওয়াকিটকিটা সরিয়ারের সাথে কানেক্ট হয়ে যায়। সরিয়া ইয়োগকে জিজ্ঞেস করে 2016 সালে খুনি ধরা পড়েছে কিনা বা সে শাস্তি পেয়েছে কিনা। ইয়োগ জানায় গতকাল বাস স্ট্যান্ডের স্টাফ দিলশানকে কেউ খুন করেছে। দিলশানের সাথে হয়তো খুনির কানেকশন রয়েছে। এটা শুনে সরিয়ারের মাথায় প্রথমেই ড্রাইভার ব্রহ্মাদত্তের নামটা চলে আসে। সে ইয়োগের সাথে কথা শেষ না করেই প্রেমিকা হত্যার প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। সরিয়া সোজা ব্রহ্মাদত্তের বাড়িতে যায় এবং সেখানে পুতুলের ছিঁড়ে ফেলা মাথা, লাল কাপড় আর অজ্ঞান করার কেমিক্যাল খুঁজে পায়। এতে তার ব্রহ্মাদত্তের উপরে সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে 2016 সালে ভামিকা সবার আগে হাসপাতালে পৌঁছায়। সে রিসিপশন থেকে জানতে পারে ব্রহ্মাদত্ত হাসপাতালে ভর্তি নেই, বরং তার ছেলে বিরজু হাসপাতালে 305 নম্বর রুমে ভর্তি আছে। ভামিকা এক দৌড়ে গিয়ে গান বের করে ওই রুমে ঢোকে। ভামিকা ভেতরে ঢুকে দেখে ব্রহ্মাদত্ত সেখানে নেই, তবে তার ছেলে বেডে নীরব হয়ে শুয়ে আছে। এদিকে 1990 সালে সরিয়া তখন ব্রহ্মাদত্তের বাড়িতে খোঁজাখুঁজি করছিল। এই সময় ব্রহ্মাদত্ত বাড়িতে চলে আসলে সরিয়া তাকে মারধর শুরু করে। ঠিক এই সময় ব্রহ্মাদত্তের ছেলে বিরজু পেছন থেকে সরিয়ার গলা কাপড় দিয়ে টেনে ধরে। সরিয়া কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। তখন বিরজু সেখান থেকে পালিয়ে যায়। সরিয়াও তাকে পেছনে তাড়া করে। অন্যদিকে ভামিকা সরল মনে হাসপাতালে বেডে শুয়ে থাকা বিরজুর কাছে যেতেই বিরজু ভামিকার গলা চেপে ধরে। ভামিকাকে প্রায় সে মেরেই ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে হাতের কাছে একটা জগ পেয়ে ভামিকা সেটা দিয়ে বিরজুকে মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে ইয়োগ আর বাকি টিম মেম্বাররাও চলে আসে। ইয়োগ জানায় আসল সিরিয়াল কিলার ব্রহ্মাদত্ত না, বরং তার ছেলে বিরজু। ছোটবেলায় বিরজুর জীবন কেটেছে খুব নির্মমতার সাথে। বাবা মা কাউকেই সে কাছে পেত না। তারা যতটুকু সময় বাড়িতে থাকতো ঝগড়াঝাটি করেই কাটিয়ে দিত। এইরকম নোংরা পরিবেশ বিরজুর মনে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। সে বাবা মায়ের উপরে রাগ পুতুলগুলোর উপরে তুলত। সে পুতুলের মাথা ছিঁড়ে ছিঁড়ে নিজের রাগ কমাতো। এর মধ্যে একদিন বিরজুর মা সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না। তাই সে বাড়ি থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার আগে বিরজুকে লাল কাপড় দিয়ে হাত পা বেঁধে ফেলে রেখে যায়। সেই থেকে মহিলাদের প্রতি বিরজুর ঘৃণা জন্মে যায়। ছেলেকে যাতে বাড়িতে একা থাকতে না হয় এই জন্য ব্রহ্মাদত্ত তাকে বাসে নিজের সাথে রাখতে শুরু করে। কিন্তু বিরজুর মস্তিষ্ক ততদিনে পুরো বিগড়ে গিয়েছিল। সে বাসে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই তাকে কামড় বসিয়ে দিত। তাই বাধ্য হয়ে ব্রহ্মাদত্ত বিরজুকে একটা দোকানে কাজে লাগিয়ে দেয়। সেখানে সে ইথানলের নেশায় অ্যাডিক্টেড হয়ে পড়ে। তাছাড়া বিরজু দোকানেও একজনকে মেরে ফেলার চেষ্টা করে। তাই দোকানি বিরজুকে দোকান থেকে বের করে দেয়। এই জন্য বাধ্য হয়ে ব্রহ্মাদত্ত আবারও ছেলেকে বাসে রাখতে শুরু করে। কিন্তু বিরজু এবার এই বাসকেই নিজের সিরিয়াল কিলিং এর হান্টিং গ্রাউন্ড বানিয়ে ফেলে। যখনই সে কোনো মেয়েকে নির্জন কোনো জায়গায় নেমে যেতে দেখত সেও সেই মেয়েটার পেছনে নেমে যেত, তারপর তাকে হত্যা করত। আর এভাবেই সে সব ভিকটিমদের খুন করেছে। কিন্তু এরই মধ্যে আবার আরেক অঘটন ঘটে যায়। ভামিকা যখন হাসপাতালে এসেছিল তখন ব্রহ্মাদত্ত বুঝে গিয়েছিল বিরজুর সত্যিটা বেরিয়ে আসছে। তাই সে সোজা হেডকোয়ার্টারে যায় এবং স্বীকারোক্তি দেয় সেই সবগুলো মেয়েকে খুন করেছে। ছেলের অপরাধের দায় ব্রহ্মাদত্ত নিজের ওপরে নিয়ে নেয়। কথাটা জানতে পেরে ভামিকা এসপিকে বোঝানোর চেষ্টা করে আসল খুনি ব্রহ্মাদত্তের ছেলে বিরজু। কিন্তু এসপি আর আইজি দ্রুত কেসটা সমাধান করার ব্যাপারেই বেশি আগ্রহী ছিল। তাই সে ভামিকাকে গুরুত্ব দেয় না। তাছাড়া ভামিকা বা তার টিমের কাছে বিরজুর বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণও ছিল না, কারণ এখন বিরজুর শরীরের অর্ধেক অংশ পুরো প্যারালাইজড। ইয়োগ হেডকোয়ার্টারে গিয়ে ব্রহ্মাদত্তকে ইন্টারোগেশন করে। সে ভিকটিমদের ফটো ব্রহ্মাদত্তের সামনে রেখে তাকে বলে বিরজুর শাস্তি না পেলে এই মেয়েগুলো কখনোই সুবিচার পাবে না। তাই ব্রহ্মাদত্তকে সে আসল সত্যিটা স্বীকার করতে বলে। কিন্তু ব্রহ্মাদত্ত বলে তার ছেলে যা শাস্তি পাওয়ার তা পেয়ে গিয়েছে। সে 1990 সালের সেই ঘটনাটা মনে করে যেদিন সরিয়ারের সাথে তার এবং বিরজুর হাতাহাতি হয়েছিল। বিরজু পালাতে শুরু করলে সরিয়াও তাকে তাড়া করে।
এক পর্যায়ে তারা একটা বিল্ডিংয়ে উঠে পড়ে। সরিয়াও বীরজুকে ধরে ফেলে এবং তাকে বেধড়ক মারতে শুরু করে। তখন ব্রহ্মদত্ত পেছন থেকে সরিয়াকে মেরে ছেলেকে বাঁচানোর চেষ্টা করে। তখন সরিয়া তার রিভলভার বের করে বীরজুকে গুলি করতে চায়। বীরজু পিছু হটতে গিয়ে কয়েকটা স্টিকের ওপরে পা পড়ে এবং সে উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। এই ঘটনায় বীরজুর কোমর থেকে নিচের অংশ একদম প্যারালাইজড হয়ে যায়। গত 25 বছরেরও বেশি সময় ধরে বীরজু হাসপাতালের বেডে শুয়ে জীবন কাটাচ্ছে। সব শোনার পরে ইয়োগ ব্রহ্মদত্তকে জিজ্ঞেস করে সে দিলশানকে কেন হত্যা করলো, দিলশান তাদের ব্যাপারে কি সত্যি জানতো। ব্রহ্মদত্ত সেই প্রশ্নের উত্তর দেয় না, বরং বারবার নিজেকেই খুনি পরিচয় দিয়ে বীরজুকে বাঁচানোর চেষ্টা করছিল। তাই এক পর্যায়ে ইয়োগ রেগে ব্রহ্মদত্তকে মারতে তেড়ে যায়, কিন্তু গার্ডেরা থাকায় তারা ইয়োগকে সরিয়ে নিয়ে যায়। ইয়োগ বাইরে এসে ভামিকার সাথে আলোচনা করে দিলশানের কাছে এমন কোনো এভিডেন্স নিশ্চয়ই ছিল যা দিয়ে সহজেই বীরজুকে ফাঁসানো যেত, আর এজন্যই ব্রহ্মদত্ত তাকে খুন করেছিল। তাই এই এভিডেন্স যদি তারা পায় তাহলে বীরজুকে খুনি প্রমাণ করা যাবে। এই জন্য তারা দুজনে দিলশানের বাড়িতে গিয়ে তল্লাশি করে। তারা দিলশানের বাড়িতে আহামরি কোনো প্রমাণ পায় না, তবে একটা বাসের টিকিট পায়। দিলশান গত সপ্তাহে সুহানা নামের একটা জায়গায় গিয়েছিল। তারা খোঁজ নিয়ে জানতে পারে ওখানে খান হাভেলিতে দিলশানের চাচাতো বোন থাকে। তারা দ্রুত সেখানে যায় এবং জানতে পারে প্রত্যেক সূত্রে এখানে একটা অংশের মালিক দিলশান। তারা এখানে থাকা দিলশানের ঘরে ঢোকে এবং ব্যাগ হাতড়াতে গিয়ে একটা হেয়ার ক্লিপ পায়। এটা সেই হেয়ার ক্লিপ যেটা সরিয়া পালককে জন্মদিনে গিফট করেছিল, আর এটাই বীরজুর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। তারা ক্লিপের ডিএনএ ট্রেস করে সেটার রিপোর্ট নিয়ে হেডকোয়ার্টারে হাজির হয়। হেডকোয়ার্টারে ততক্ষণে প্রেস কনফারেন্স থেকে আইজি ব্রহ্মদত্তকেই খুনি হিসেবে ঘোষণা করে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে ভামিকা এবং ইয়োগ সেখানে পৌঁছে যায়। ভামিকা আইজিকে পাত্তা না দিয়ে সবাইকে কেসের নতুন ব্রেক থ্রু এর ব্যাপারে জানায়। ভামিকা জানায় দিলশানকে খুন ব্রহ্মদত্তই করেছিল, কিন্তু সে টাই অ্যান্ড ডাই সিরিয়াল কিলিং এর খুনি না। আসল খুনি ব্রহ্মদত্তের ছেলে বীরজু। ছেলেকে বাঁচাতেই ব্রহ্মদত্ত খুনের দায় নিজের ওপর চাপিয়ে নিচ্ছে। ভামিকা হেয়ার ক্লিপটা সবাইকে দেখিয়ে বলে এটা বীরজুর লাস্ট ভিকটিম পালকের হেয়ার ক্লিপ। খুনের সময় পালক ডিফেন্ড করতে গিয়ে এই ক্লিপটা বীরজুর ঘাড়ে ঢুকিয়ে দিয়েছিল, যার দাগ এখনও বীরজুর ঘাড়ে রয়েছে। এছাড়া তারা এই ক্লিপ থেকে বীরজু আর পালক দুজনেরই ডিএনএ পেয়েছে। আর বীরজু যেদিন পালককে খুন করে পালিয়ে যায় সেদিন আড়াল থেকে এই ঘটনাটা দিলশান দেখে ফেলেছিল। বীরজু পালিয়ে যাবার পরে দিলশান এই ক্লিপটা তুলে নিজের কাছে রেখে দেয়। তারপর থেকে সে ব্রহ্মদত্তকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিচ্ছিল। এই জন্য কয়েকদিন আগে দিলশানকেও খুন হতে হয়। আর এটাই হলো পুরো টাই অ্যান্ড ডাই কেসের কাহিনী। সব শুনে রিপোর্টারেরা ভামিকা এবং তার টিমের জন্য হাততালি দেয়। আইজি আবারও পরাস্ত হয়ে রাগে গমগম করতে করতে বেরিয়ে যায়। আরও একটা কেস সমাধানের সাফল্য ভামিকা এবং ইয়োগ অর্জন করে। কেস সলভের পরে ইয়োগ পালকের মায়ের সাথে দেখা করতে যায় এবং ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলে ওনার মেয়ের ক্লিপের জন্যই আজ তারা কেসটা সমাধান করতে পেরেছে। পালকের মা জানায় ক্লিপটা সরিয়া পালককে গিফট করেছিল। ইয়োগ ওনাকে সরিয়ারের ব্যাপারে জিজ্ঞেস করে যে উনি তার ব্যাপারে কতটুকু জানেন। উনি বলেন সরিয়াকে সাসপেন্ড করা হয়েছিল, যদিও পরে ইনকোয়ারি কমিটি তাকে ক্লিন শিট দিয়ে দেয়। এরপরে 2001 সালের অদিতি খুনের কেস পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ ছিল। তারপরে উনি আর সরিয়ার কোনো খোঁজ পাননি। সেদিন রাত 11:11 ওয়াকিটকিতে ইয়োগ সরিয়ার সাথে আবারও যোগাযোগ করে এবং জানায় টাই অ্যান্ড ডাই কেসের কিলারকে গ্রেপ্তার করা হয়েছে। আর এটা সম্ভব হয়েছে সরিয়ার পালককে গিফট করা হেয়ার পিনের মাধ্যমে। কথাটা জানাতেই তাদের লাইন আবার ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু ততক্ষণে সরিয়া কিছুটা হলেও মানসিক শান্তি পেয়ে গিয়েছিল যে তার প্রেমিকার খুনিকে শাস্তি দেওয়ার পেছনে তারও কন্ট্রিবিউশন ছিল। যাই হোক, ইয়োগ তার ছোটবেলার একটা ঘটনা নিয়ে খুব অবসেসড ছিল। তখন 1999 সাল। ইয়োগ বেশ ছোট, তার একটা বড় ভাই ছিল। ইয়োগের বড় ভাই একদিন সুইসাইড করে মরে যায়। ইয়োগের মাথায় হঠাৎ ভাবনা আসে সে তো চাইলেই অতীতের ঘটনা পাল্টে দিয়ে তার ভাইকে বর্তমানে জীবিত রাখতে পারবে। তাই সে আবারও সরিয়ার সাথে যোগাযোগের চিন্তা করে। ইয়োগ এসপির সাথে দেখা করে এবং তাকে সরিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ 2001 সালে এসপি এবং সরিয়া দুজনে একই সাথে অদিতির কেসে ইনভেস্টিগেশন করেছিল। এসপি জানায় সরিয়া দুর্নীতিবাজ অফিসার ছিল, তার বিরুদ্ধে ইনকোয়ারি ছিল, এই জন্য সে 2001 সালে পালিয়ে যায়। তারপরে তার আর ট্রেস পাওয়া যায়নি। ইয়োগের এসপির কথায় ভরসা হচ্ছিল না, তাই সে ডিরেক্ট আইজি অফিসে চলে যায় খোঁজ নিতে। সরিয়া অদিতির কেসের আগে 1997 সালে আরেকটা কেস নিয়ে কাজ করছিল। তার সমস্যা শুরু মূলত এই কেসকে কেন্দ্র করেই। সে সময় দেরাদুন রোডে সুলতানিয়া গ্রুপের একটা চন্দন কাঠ বাবলুর হাতে ধরা পড়ে। বাবলু ছিল হিস্ট্রি শুটার। সে সুলতানিয়ার রাইভাল মাফিয়া দল ধর্মবীর ডাবরালের আন্ডারে কাজ করত। সেদিনে চন্দন কাঠ জব্দ করার ঘটনার কারণে দুই গ্রুপের মধ্যে গ্যাং ওয়ার শুরু হয়ে যায়। সুলতানিয়া প্রতিশোধ নিতে বাবলু সহ তার পুরো দলকেই খুন করে ফেলে। তখন আবার ডাবরাল পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তো এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্বে সরিয়াও ছিল।
সে শামশের সিং নামের একজনকে সন্দেহ করে, যে আগে সুলতানিয়ার গ্যাংয়ে কাজ করত। সরিয়া শামশেরের সাথে দেখা করতে যায়। শামশের সম্পর্কে সরিয়ার বন্ধুও ছিল, তাই সে স্বাভাবিকভাবেই তাকে মার্ডারের ব্যাপারে জিজ্ঞেস করে। শামশের জানায় সে অনেক আগেই এই অবৈধ পথ ছেড়ে দিয়েছে, সে এখন স্বাভাবিক জীবন কাটায়। এই সময় শামশেরের মেয়ে স্কুলে বের হচ্ছিল। সে সরিয়াকে দেখে চাচ্চু বলে ছুটে আসে এবং ধরে বাড়ি নিয়ে যায়, কারণ সে আজ নিজের হাতে পরোটা বানিয়েছে। সেটা সরিয়াকে খাওয়াতে চায়। বাধ্য হয়ে সরিয়া তাদের সাথে বসে খাবার খায়। আর আড়াল থেকে সুলতানিয়ার একজন লোক এই ফটো তুলে নিয়ে সুলতানিয়াকে দেখায় আর বলে, শামশেরের সাথে পুলিশের এত ভাব যেহেতু, তাহলে চন্দন কাঠের চালানের খবরটা নিশ্চয়ই শামশেরই লিক করেছিল। সুলতানিয়া এসব শুনে শামশের আর সরিয়া দুজনের উপরই প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এদিকে 2016 সালে ইয়োগ সেই লোকটার সাথে দেখা করে, যার সাক্ষীর ভিত্তিতে 15 বছর আগে সরিয়াকে সাসপেন্ড করা হয়েছিল। লোকটা জানায় সরিয়া খুবই দুর্নীতিবাজ ছিল, সে দুহাতে সমানে ঘুষ খেত আর তার অফিসেও অনেক টাকা পাওয়া গিয়েছিল। এসব শুনে ইয়োগের কিছুই বিশ্বাস হয় না। সে ফিরে আসে। ইয়োগ জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। এই কথাটা লোকটা এসপিকে ফোনে জানিয়ে দেয়। ইয়োগ এখনও সরিয়ার ব্যাপারে খোঁজাখুঁজি করছে। এটা নিয়ে এসপি এবং আইজি দুজনেই খুব বিচলিত হয়ে পড়ে। এদিকে ইয়োগ ক্যালকুলেশন করে দেখে সরিয়া যেদিন থেকে গায়েব সেদিন ছিল 3 নভেম্বর 2001। এই তারিখে সরিয়ার সাথে ইয়োগের অদিতির কেসের ব্যাপারে কথা হয়েছিল। সরিয়া জানিয়েছিল সে টেক্সটাইল মিলে ইনভেস্টিগেশনে যাচ্ছে। তাই পুলিশ রেকর্ডস অনুযায়ী সরিয়ার পালিয়ে যাওয়ার যে অভিযোগ রয়েছে সেটা সত্যি হওয়ার প্রশ্নই আসে না। ইয়োগ রাত 11টা 11 জন্য অপেক্ষা করতে থাকে। রাত 11টা 11 বাজতেই তাদের দুজনের ওয়াকি টকি কানেক্ট হয়ে যায়। সরিয়া ইয়োগকে বলে, দীর্ঘ 8 বছর পরে তোমার সাথে কথা হচ্ছে। ইয়োগ ভাবে, এই তো সেদিন কথা হলো, এর মধ্যে আবার 8 বছর কখন পেরিয়ে গেল। আদতে হয়েছ তাই। শেষবার তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল সরিয়া যখন 1990 সালে ছিল, কিন্তু এখন সরিয়া 1998 সালে অবস্থান করছে। যাই হোক, ইয়োগ কিছু জিজ্ঞেস করার আগেই সরিয়া জিজ্ঞেস করে বাবলু গ্যাং মার্ডারের কেসটা 2016-তে সলভ হয়েছে কিনা, সেই কেসের ক্রিমিনাল কে। ইয়োগ জানায় এই কেসটা এখনও আনসলভড রয়ে গেছে। সরিয়া বলে সে ক্রাইম সিন থেকে কোনো এভিডেন্স পায়নি। তখন ইয়োগ তাকে বলে ক্রাইম সিনে নিশ্চয়ই গাড়ির টায়ার মার্ক থাকবে। সে সরিয়াকে শিখিয়ে দেয় কিভাবে গাড়ির টায়ার মার্ক কালেক্ট করতে হয়। যেহেতু 1998 সালে 2016 সালের মতো এত টেকনোলজি ছিল না। যাই হোক, 1 মিনিট হওয়ায় তাদের ফোন কেটে যায়। সরিয়া চলে যায় ক্রাইম সিনে। সে ইয়োগের বলে দেওয়া টেকনিকে গাড়ির টায়ার মার্ক তুলে নেয়। সেই টায়ার মার্ক মিলে যায় শামশেরের গাড়ির টায়ারের সাথে। ফরেন্সিক রিপোর্ট পেয়েই সরিয়া ছুটে যায় শামশেরাকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু তার আগেই সেখানে শামশেরাকে মারার জন্য সুলতানিয়ার লোকেরা চলে গিয়েছিল। তাদের দেখে শামশেরা পালাতে শুরু করে। সরিয়া ভাবে হয়তো নিজের অপরাধ থেকে বাঁচতে শামশেরা পালাচ্ছে, তাই সেও ধাওয়া করে এবং এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই সময় দূর থেকে একজন স্নাইপার দিয়ে শামশেরাকে টার্গেট করে শুট করে, কিন্তু ওই মুহূর্তে শামশেরার মেয়ে সামনে চলে আসে এবং বাবাকে বাঁচাতে নিজে গুলি খায়। আর এতে শামশেরার মেয়ে মারা যায় এবং শামশেরাকেও বাবলু গ্যাংয়ের মিথ্যা খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, অ্যাকচুয়াল পাস্টে শামশেরা স্নাইপারে হেডশট খেয়ে মারা গিয়েছিল, তাই বর্তমান রেকর্ডসে সেটাই ছিল। কিন্তু আজকের ঘটনায় শামশেরের বদলে তার মেয়ে মারা যায়। সেই সাথে পাস্ট চেঞ্জ হওয়ায় বর্তমানও চেঞ্জ হয়ে যায়। ইয়োগ অবাক হয়ে কম্পিউটার স্ক্রিনে দেখে শামশেরার মৃত্যুর নিউজটা ওর সাজা পাওয়ার নিউজে বদলে গেল। যাই হোক, আমরা 2016 সালে ফিরে আসি। শামশেরা এতদিন জেলে ছিল, কিন্তু তার ভালো আচরণের জন্য সরকার তাকে বিশেষ প্যারোলে 18 বছর সাজা খাটার পরে মুক্তি দেয়। শামশেরা জেল থেকে বের হতেই তার মেয়েকে হত্যা এবং তাকে জেল খাটানোর জন্য প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে প্রথমেই সুলতানিয়ার মেয়ে শ্যামলিকে টার্গেট বানায়। শ্যামলিকে হেরিটেজ রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল, কারণ সে ভয়ঙ্কর রকমের ড্রাগ এডিক্টেড ছিল। শামশেরা তাকে রিহ্যাব সেন্টার থেকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর যাওয়ার সময়ে সে ইচ্ছাকৃতভাবে সিসি ক্যামেরায় নিজের চেহারা দেখিয়ে যায়। সুলতানিয়া যেহেতু হাই প্রোফাইল লোক ছিল, তাই আইজি কনফারেন্স ডেকে কেসটা নিয়ে আলোচনা করে। মামিকা টিম নিয়ে ইনভেস্টিগেশনে লেগে পড়ে। এদিকে শামশেরা সুলতানিয়ার হয়ে কাজ করা রকি নামের আরেকজন লোককে কিডন্যাপ করে নেয়। এই রকি 18 বছর আগে সুলতানিয়াকে শামশেরা আর সরিয়ার ফটো দেখিয়ে তাকে ফাঁসিয়েছিল। শামশেরা রকিকে বেঁধে রেখে সুলতানিয়াকে ফোন দেয়। সে সুলতানিয়াকে তার সাথে দেখা করতে বলে এবং পুলিশকে কোনোভাবে এই কেসে ইনভলভ করতে বারণ করে দেয়। এরপরে শামশেরা ফোন কেটে দিয়ে রকিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে। অন্যদিকে ভামিকা ফোর্স নিয়ে সুলতানিয়ার কাছে যায় এবং তার ফোন ট্যাপ করে। সেই সাথে সে সুলতানিয়াকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সুলতানিয়া সবকিছু এড়িয়ে যায়। এদিকে ইয়োগ সেন্ট্রাল জেলে গিয়ে শামশেরার সেলে গিয়ে দেখে সেলের পুরো দেয়াল জুড়ে শামশেরা অনেক কিছু লিখে রেখেছে। সে জেলারের কাছে জানতে পারে শামশেরা কারোর সাথে খুব বেশি কথা বলতো না, সে ইলেকট্রনিক গ্যাজেট নিয়েই সারাক্ষণ পড়ে থাকতো
এসব ব্যাপারে তার আগ্রহ অনেক বেশি ছিল। অন্যদিকে শ্যামলীকে শামশের একটা ফ্রিজারে আটকে রেখেছিল। ঠান্ডায় সে একদম জমে যাচ্ছিল। সামনেই তার মোবাইলটা পড়েছিল। হাত বাঁধা অবস্থায় সে মোবাইলটা তুলে তার বাবাকে ফোন দেয়। এ সময় ভামিকা এবং তার ফোর্স সেখানেই ছিল। শ্যামলীর ফোন ট্র্যাক করে তারা তার এক্সাক্ট লোকেশন জানতে পারে। ভামিকা দ্রুত শ্যামলীকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। গাড়িতে যাওয়ার সময় ইয়োগ ভামিকাকে ফোন দিয়ে বলে শামশেরার আসল টার্গেট সুলতানিয়ার মেয়ে শ্যামলী না, বরং সুলতানিয়া নিজেই। সুলতানিয়া শামশেরার মেয়েকে মেরে ফেলেছিল, তাই শামশেরা তাকে হত্যা করে প্রতিশোধ নিতে যায়। ভামিকা এসআই বালওয়ান্তকে ফোন দিয়ে বলে সুলতানিয়া যেন বাইরে বের না হয়, কিন্তু ততক্ষণে শামশেরার ফোন পেয়ে সুলতানিয়া অলরেডি বেরিয়ে গিয়েছিল। সুলতানিয়া শামশেরার বলে দেওয়া জায়গাতে গিয়ে দেখা করে। শামশেরা তাকে কিছু দূরে দাঁড় করানো একটা ফ্রিজার ভ্যান দেখিয়ে বলে ওখানে গিয়ে নিজের মেয়েকে বাঁচিয়ে নাও। সুলতানিয়া মেয়েকে বাঁচাতে দৌড়ে এগিয়ে যায়। একই সময়ে ভামিকাও ভ্যানের কাছে পৌঁছে যায়। ইয়োগও সেখানে চলে আসে, তবে সে ভ্যানের কাছে না গিয়ে শামশেরাকে অ্যারেস্ট করে। এই সময় তার মনে পড়ে শামশেরা তো জেলে ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে নাড়াচড়া করত, তার মানে সে নিশ্চয়ই ফ্রিজার ভ্যানে কিছু করে রেখেছে। ইয়োগ দ্রুত দৌড়ে ভামিকাকে বারণ করতে যায় ফ্রিজার ভ্যানটা না খোলার জন্য, কিন্তু ভামিকা ততক্ষণে ভ্যানের ভিতরে ঢুকে পড়ে এবং একটা সুইচ দেখতে পায়। ভামিকা সুইচটা দেখে ভাবে এটা অফ করলে হয়তো ফ্রিজারটা বন্ধ হয়ে যাবে, তাই সে সুইচটা প্রেস করে। আর সুইচটা প্রেস করতেই পুরো ভ্যানে একটা বিশাল ব্লাস্ট হয়। মুহূর্তেই ভামিকার দেহ পুড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং ইয়োগ ব্লাস্টের কারণে ছিটকে দূরে গিয়ে পড়ে। এই ঘটনায় ভামিকার নির্মম মৃত্যু ঘটে। এরপরে কেটে যায় কয়েকদিন। একদিন রাত 11:11 হঠাৎ ইয়োগের ওয়াকিটকি 1998-তে অবস্থান করা সরিয়ার ওয়াকিটকির সাথে কানেক্ট হয়ে যায়। ইয়োগ সরিয়াকে বলে এটা আপনার কাছে আমার লাস্ট রিকোয়েস্ট, আপনি প্লিজ পুলিশ অফিসার ভামিকা ম্যাডামকে বাঁচান। 2016 সালে একটা অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়ে যায়। কথাটা শুনে সরিয়া চমকে ওঠে। ঠিক ওই মুহূর্তেই সরিয়ার টেলিফোনে 1998 সালে সাব ইন্সপেক্টর ভামিকার কল আসে। আর সিরিজটির প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়। দর্শক, সিরিজটি একটা সাসপেন্সের সাথে অসমাপ্ত রেখেই শেষ হয়েছে, তাই আশা করা যায় এটির সিজন 2 আসবে। আর যদি এই সিজনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই সিজন 2 রিলিজ পেলে সেটারও এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। তাই আপনাদের আগ্রহের কথা কমেন্টে জানিয়ে দিতে পারেন। পাশাপাশি আরও সব অসাধারণ এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।